Hey, what's up guys? It's your boy not anime. Back to the new video. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি সাকামোতো ডেইজ এর 13 এবং 14 এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যানিমের শুরুতে ওটানকে দেখানো হয় যে কিনা আমাদের শিনকে একটা ফাইটিং স্কিল শেখাইতেছিল। এটার নাম হচ্ছে মোটর রেডিয়েন্স পোটেনশিয়াল। এটার মাধ্যমে যে কোনো মানুষের চিন্তা ভাবনার মাঝখানে, অর্থাৎ কোনো মানুষ যদি কাউকে কোনো পাঞ্চ করতে যায়, এর মাঝখানে যদি শিনটা হট ধরে ফেলে, তো শিন এখানে একটা অ্যাডভান্টেজ পাবে ফাইটিং এর মধ্যে। আর এই কথাগুলো লু শাওটাং প্লাস সাকামোতো শুনতেছিল। তো এরপর হঠাৎ করে সিন কাটা হয় এবং আমরা দেখতে পাই সে আগের এপিসোডের সিনটা, যেখানে শিন এই মোটর রেডিয়েন্স পোটেনশিয়াল পাওয়ারটি ব্যবহার করে সাওকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয় এবং সাও সেখানে অজ্ঞান হওয়ার অবস্থায় চলে আসে। যারা আগের এপিসোড দেখেন না তাদের জন্য একটু রিক্যাপ দিয়ে দেই। সেটা হচ্ছে এর আগের এপিসোডে শেষের দিকে একজন আসামিকে ছেড়ে দেওয়া হয় সাকামোতো এবং যাকে ধ্বংস করার জন্য। আর তার মধ্যে থেকে একজন ছিল এই যাকে বর্তমান শিন পিটাইতেছে। তাও কিছু বুঝতে পারে না কিভাবে একটা নর্মাল ছেলে এত তাড়াতাড়ি এত ফাস্ট মুভমেন্ট করতে শুরু করে। এমন সময় শিন তার উপর আবার হামলা করতে যায়। কিন্তু অতিরিক্ত শক্তি ইউজ করার কারণে সেদের নাক এবং মুখ থেকে রক্ত বেরোনো শুরু করে এবং এই সুযোগ নিয়ে সাও তাকে তার দড়ির সাথে পেঁচে নিজের কাছে টান দিয়ে কুলারিতে মারতে যাবে। এমন সময় লু এর এন্ট্রি হয়। লু এখানে এসে শাওকে তার হাত দিয়ে দূরে ছুড়ে মেলে দেয়। শিন প্রথমে বুঝতে পারে না যে শরীরটা কে। এমন সময় লু বলে, আচ্ছা তুমি অনেক মজা করতেছো তাই না, তাও আবার আমার এলাকার মধ্যে। যদি কেউ আমার পরিবারকে হাতও দেয় তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। লুকে এ অবস্থা দেখে শিনের মাথা তাড়ি ছিঁড়ে যায় একেবারে। এরপর আমাদের শাওকে দেখানো হয় যে তার কুড়াটি উঠে দাঁড়িয়েছে এবং সে লুককে দেখে বলে, তোমার হয়েছেটা কি আসলে। এরপর সে খেয়াল করে লু আসলে ডিহাইড্রেটেড এথনল, যেটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এটা খেয়ে নেশা করেছে, যার ফলে লু এর বর্তমানে এই অবস্থা। লু বলে, কিন্তু এবার গান জেনে মনে হতেছে এর একটু মন ভাব আলাদা, আর প্রতিবার যখন নেশা করে তখন অধিক পরিমাণে ড্রামা করে। এরপর লু বলে, মনে হচ্ছে মাফিয়াকে কেউ সিরিয়াস নিতেছে না। চিন বুঝতে পারে যে এবার লু মাফিয়া ড্রাঙ্কের রূপ ধারণ করছে এবং এমন সময় লু বলে, সেন সামনে ভয়ঙ্কর কিছু হইতে পারে, পিছনে সরে আসো। এরপর শাও লু এর উপর হামলা করে তার কুড়ালটি দিয়ে, কিন্তু লু শাওয়ের কুড়ালটিকে হাতে নিয়ে তার দিকে থ্রো করে দেয়। কাউকে কুড়ালে আঘাত থেকে বেঁচে যায়, কিন্তু সে পরে বাইরে এসে দেখে লুকে কোথাও দেখা যাচ্ছে না। এমন সময় লু সাইড থেকে পা দিয়ে তাকে একটি আঘাত করে এবং শাওকে ধরে মাটির মধ্যে ফেলে দেয়। ফেলে তার উপরে বসে তার কানের ধারে একটি বেলচা মেরে বসে। এরপর লু বলে, আজকে তোমার সবগুলো হিসেবের জন্য শাস্তি দেওয়া হবে, এক একটা খুনের জন্য এক একটা করে আঙ্গুল কাটা যাবে তোমার। শাও বলে, আমার উপর সর বলদ মেয়ে, তুই জানিস না তুই কার উপরে বসে আছিস। এটা বলার সময় লু তার বেলচাটি দিয়ে শাওয়ের হাতে পরে মেরে বসে আর শাও টেনে চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। শাও বলে, তোমাকে তোমার মুখ খুলতে কে বলছে। এরপর শাও লু এর কাছে তার প্রাণের ভিক্ষা চাইতে শুরু করে। এরপর লু বলে, মাফ চাইতেছো আমার কাছে, কোনদিন ঠিক করে শুনছো যারা তোমার কাছে প্রাণের ভিক্ষা চাইছে। এখানে লু আসলে বলতে চাইছে যে তোমার কাছে এর আগে যারা যারা প্রাণের ভিক্ষা চাইছে তুমি তাদের কাউকে মাফ করো নাই, তো আমি কেন তোমাকে মাফ করতে যাবো। তো এরপর শাও সেখান থেকে উঠে পালাতে শুরু করে এবং বলে, আমি এরকম মৃত্যু চাইনি কোনোদিন, আমি আরো খুন করতে চাই। আমি অন্যের মৃত্যু দেখছি কিন্তু কোনদিন নিজের মৃত্যুর কথা ভাবেও নাই, আমি এমন মৃত্যু চাইও না। শাওকে পালাতে দেখে লু তার পিছনে পিছনে দৌড়াতে থাকে এবং বিভিন্ন অস্ত্র শাওকে ছুড়ে মারতে শুরু করে। এমন সময় সেখানে শিন চলে আসে এবং বলে, এটাই সঠিক সময় বলে শিন একটি ফোল্ডিং স্টেয়ার দিয়ে শাওয়ের উপর বাড়ি মারে এবং শাও ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা শিশিবা আর ওসারাগির কথাবার্তা শুনি, যেখানে শিশিবা বলতেছে, শুনলাম ওই 5 জন কয়েদির মধ্যে থেকে বলে একজনকে মেরে ফেলা হয়েছে একটি কারখানার মধ্যে। এরপর ওসারাগি বলে, একজন কয়েদি যদি মরে যায় তাহলে আমরা কি করব। এরপর শিশিবা বলে, আমরা এই অন্ধবিশ্বাসের মধ্যে কি জন্য আছি। এরপর ওসারাগি বলে, আপনি তো বলেছিলেন আগে কাটলেট খেয়ে আসতে। এরপর শিশিবা বলে, আমি এসব কিছুই বলি না, তুমি বলেছিলে কাটলেট খাওয়ার কথা। এমন সময় নাগমো শিশিবাকে কল দেয় এবং বলে, আমি আমার টার্গেটের জন্য বের হইতেছি, তোমরা কি তোমাদের এই মোটা পেট নিয়ে বেরোতে পারবা, না বেরোতে পারলে বসে আরাম করো, বলে সে কলটি কেটে দেয়। এরপর শিশিবা বলে, মনে হচ্ছে আজকে আমরা কোনো কাজই পাবো না, বলো এখন কি করা যায়। তো সে অনেক তাড়াতাড়ি খেতে শুরু করে এবং খেতে খেতে বলে, তাড়াতাড়ি পেটে খাওয়া শেষ করে কাজের দিকে বেরিয়ে পড়তে হবে। আর মিস্টার শিশিবা, আমি আপনাকে আরাম দিতে চাই। এটা বলে সে অর্ধেক খাবার খেয়ে শিশিবাকে বাকি খাবারটুকু দিয়ে দেয়। আর শিশিবা বলে, কোনো কাজই তাড়াতাড়ি করা উচিত না, কারণ যে তাড়াতাড়ি কাজ করে সে অনেক তাড়াতাড়ি মারা যায়। আর ওসারে ঘন থেকে ঠিক আছে বলতে বলতে চলে যায়। এরপর শিশিবা বলে, ওসারে ঘন হার মানতে চায় না, আর আমি এত খাবার খাইতে পারবো না, এমনিতে আমার পেট ভরা আছে। এটা বলতে বলতে শিশিবা খেয়াল করে যে ওসারাকি তার খাবারের মধ্যে পেঁয়াজ দিচ্ছে। এবার সে রেগে গিয়ে বলে, ওসারাকি আমাকে কে আমার খাবারের মধ্যে পেঁয়াজ দিতে বলছে। এরপর সেখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা শাওকে দেখতে পাই। শাও সে সবটি থেকে যেভাবে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলে, আলা হারাম গুলো আমাকে মারতে আসছে, আমি আরো কতগুলো প্রাণ নেওয়ার জন্য উচ্ছল্ল হয়ে বসে রয়েছি। এটি বলে শাও একটি ট্যাক্সির কাছে যায়। ট্যাক্সির কাছে গিয়ে সে ট্যাক্সি ড্রাইভারকে বলে, আমি এয়ারপোর্টে যাবো। ট্যাক্সি ড্রাইভার বলে, কিন্তু ট্যাক্সি তো ফাঁকা নাই। শাও বলে, নিয়ে চলো নাহলে মেরে ফেলবো কিন্তু তোমাকে। ট্যাক্সি ড্রাইভার বলে, ঠিক আছে আসেন ভিতরে। এরপর সব ট্যাক্সির মধ্যে বসে এবং পিছন থেকে একজন বলে, আপনি একটু বেশি তাড়াহুড়োতে রয়েছেন মনে হচ্ছে। শাও বলে, হ্যাঁ। এটা বলতে বলতে শাওজান পিছনে দেখে, পিছনে এসে ল্যাপার্টকে দেখে। আপনার যদি একটু মনে থাকে তাহলে ল্যাপার্ট হলো ওই হিটম্যান যেটাকে আমরা আগের এপিসোডে শিশিবা এবং ওসারাকির সাথে দেখছিলাম। শাও প্রথমে ল্যাপার্টকে চিনতে পারে না। শাও ল্যাপার্টকে বলে, আমি একটু বেশি ব্যস্ত, এই জন্য এই ট্যাক্সিটি প্রথমে আমাকে ড্রপ করবে, এরপরে আপনাকে। কোনো সমস্যা নাই, এমনিতে আমি চলে এসেছি আমার জায়গায়। এটি বলেই ল্যাপার্ট তার হাত দিয়ে
শিশিবার উপরে মেরেছে এবং আমরা অপর সাইডে দেখতে পাই শিশিবা যে সাইডে বসেছিল সেই সাইড পুরো রক্ত রক্ত হয়ে গেছে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা শিন আর লুকে দেখতে পাই। শিন এখানে লুকে উঠানোর চেষ্টা করতেছে এবং ফাইনালি লু উঠে এবং বলে কি হয়েছে শিন এখানে। শিন বলে ওই লোকটা চলে গিয়েছে এখান থেকে, আমাদের জলদি ওকে ধরতে হবে। এটা বলে শিন তার পাওয়ার ইউজ করতে যায় এবং তখনই সে বুঝতে পারে অতিরিক্ত পাওয়ার ইউজের কারণে সে তার এই মাইন্ড রিডের পাওয়ারটা ইউজ করতে পারতেছে না, যার কারণে শিনের মাথায় এখন প্রচন্ড পরিমাণে যন্ত্রণা শুরু করে। এমন সময় সেখানে ফ্লোটার্স এর গ্যাং চলে আসে এবং বলে স আসলে মারা গেছে আর তোমরা যে পাবলিক প্লেসে এতটা ঝামেলা করতেছো, তোমরা জানো আমাদের ফ্লোটার্স এর কতটা কষ্ট হয় এইগুলো ঠিক করতে। এরপর শিন বলে ফ্লোটার্স হচ্ছে তারা জায়ের কারণে যে নোংরা ধ্বংসবিশেষ পড়ে ওইটাকে পরিষ্কার করার জন্য ফ্লোটার্স দিয়ে ব্যবহার করা হয় এবং এই ফ্লোটার্স দের অধিকাংশরাই নর্মাল লেভেলে মানে অ্যাসাসিন ট্রেনিং গ্রাউন্ডের মেম্বারের অনেকে। এরপর শিনাল লোয়ের মনে পড়ে যে তারা তো শপিং করতে আসছিল, তারা এখন শপিং করতেই পারেনি এবং তাদের আবার সবাই যাওয়া লাগবে। এরপর আমাদের ওসারাকে দেখানো হয় যে কিনা একটি মন্দিরের সামনে এসে প্রার্থনা করতেছে একটি ঘন্টা বাজিয়ে যে আমাকে তুমি শক্তি দাও যে আমি যেন ওই খুনিগুলোকে মারতে পারি। ওসারাকে যে সময় এই প্রার্থনা করতেছিল এমন সময় ওসারাকের পিছনে ডাম্প চলে আসে। ডাম্প এসে ওসারাকের উপর হামলা করে দেয় এবং ডাম্প বলে মানুষ কতটা বলদ না হলে এমন কাজ করে, যে সে প্রার্থনা করতেছে এমন সময় তার চোখ বন্ধ করা লাগবে। এরপর আমরা দেখি তো ওসারাকে তার হাতে থাকা একটি কয়েন দিয়ে ডাম্পের অ্যাটাকটাকে আটকে দেয় আর বলে বাহ প্রার্থনা করতে না করতে প্রথম শিকার পেয়ে গেলাম। এরপর ডাম্প বলে এর চেহারাটা একবার দেখো, আমার মধ্যে পুরো লিস্টের মধ্যে সবথেকে বেশি ফালতু দেখতে হলো এই মেয়েটা। এরপর ওসারাকে বলে তুমি কি জানো জাপানে প্রভুর জন্য প্রার্থনা কিভাবে করে? ডাম্প বলে জানি। এটা বলার সাথে সাথে ওসারাকি ডাম্পের পিছনে চলে যায় এবং ডাম্পের চুলের মুঠো ধরে সাইডে থাকা একটি মূর্তির সাথে দুইবার মেরে দিয়ে বলে নিয়ম হচ্ছে প্রথমে দুইবার ঝুঁকতে হবে। এরপর ডাম্পের মুখে দুইটা স্ম্যাশ মেরে বলে দুইবার তালি বাজাতে হবে। এরপর ডাম্পকে নিচে মাটির সাথে আরেকবার বাড়ি মেরে বলে আরেকবার ঝুঁকতে হবে। বলতে গেলে এখানে ডাম্পকে ওসারাকি মেরে মেরে বোঝাইতেছে যে কেমনে প্রভুর জন্য প্রার্থনা করতে হয়। এরপর ওসারাকি বলে ও আমি যে টাকা দেওয়ার কথা ভুলেই গেছিলাম। এরপর সে ডাম্পের উপরে কয়েন ছুঁড়ে মারে। এরপর ডাম্প তার শরীর থেকে কয়েকটা কাঁটা বের করে এবং বলে ঠিক আছে তুমি যখন এটাই করতে চাইছো তাহলে আমি এটাই করবো। এরপর ওসারাকি বলে একজন অর্ডারের নামে আমি তোমাকে মেরে ফেলতে যাচ্ছি। এটা বলতে বলতে ওসারাকি ভাবে এটা তো একটি সজারুর মতো মনে হচ্ছে দেখে। এরপর ডাম্প ওসারাকির উপরে হামলা করে এবং বলে আমি তো তোদের সাথে ভালোবাসা প্রকাশ করেছিলাম কিন্তু পুলিশরা কি জন্য আমাকে ধরে এবং মৃত্যুদণ্ড সাজা দিয়ে দেয়। আসলে এটা কিভাবে ন্যায় বিচার হয়? আমার মতো তুমি একজন খুনি, তুমি কোনোদিন আমাকে বিচার করতে পারবে না। এরপর ওসারাকি বলে আমি তোকে বিচার করতেছি না, তুমি ভাবো যদি কোনো পোকা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে তাহলে তুমি কি সেটাকে কি করবে? মেরেই ফেলবে না? আমি সেটাই করতেছি, যা যেমন আমার ঘর আর সেই ব্যাপারে তুমি আমার জন্য একটা পোকা। এরপর ওসারাকি দেখে সাইডে একটি মশার র্যাকেট করে আছে মানে ওই যেটাতে কারেন্ট বের হয়। এক কথা বলতে গেলে ওসারাকি ডাম্পকে একটু জ্বালাইতেছিল। এরপর ডাম্প খেপে যায় এবং ওসারাকির উপর হামলা করে কিন্তু ওসারাকি জাম্প করে র্যাকেটকে ডজ করে ফেলায়। এমন সময় ডাম্প ওসারাকির হাতে থাকা ব্যাগের উপর হামলা করে এবং ওটাকে ধরে বাইরে ফেলে দিয়ে বলে এটা আসলে কোনো হাতিয়ার, এটার জন্য কি ফাইট করবে এটা দিয়ে। এরপরে আমরা দেখি ওসারাকির মুড অফ হয়ে যায় আর যে ব্যাগটি ডাম্প নিচে ফেলে দিয়েছিল সেই ব্যাগটি দেখলাম দুইটি লোকের কাছে গিয়ে পড়ছে। সেই লোক দুইটি ব্যাগটি উঁচু করতে গিয়ে দেখে ব্যাগটির ওজন এতটা যে তারা উঁচু করতে পারতেছে না ব্যাগটি, আর ওসারাকি ব্যাগটি নিয়ে ঘুরে বেড়াইতেছিল। বাহ ভাই কি সিন। হ্যাঁ এরপর ডাম্প ওসারাকির উপরে হামলা করতে থাকে এবং বলে কি হইলো তুমি ওটা আমার উপর হামলা করতেছো না কেন? কোনো হাতিয়ার না থাকার জন্য ভয় লাগতেছে? এরপর ওসারাকি মনে মনে বলে দুই হাতে দুইটা এবং শরীরে 6টা। এবার বুঝতে পেরেছি এটা এইভাবে ও কন্ট্রোল করে এগুলা, কিন্তু এগুলো দেখতে একটা পিটুলকানোর মতো লাগতেছে, একদমই অদ্ভুত। কি করা যায়? আমি তোর ক্লোজে যাইতেই পারতেছি না আর আমি আমার কাটানাও মানি না যে আমি আজকে ওর সাথে ফাইট করবো। এটা বলতে বলতে ওসারাকি বেশি মন্দিরের ঘন্টা যেখানে ছিল ওই বলতে চলে যায়। এরপর ডাম্প বলে কি হইলো এবার ডাম্প তুমি এবার তো প্রভুর কাছে দোয়া করবা না? এটা বলে ডাম্প ওসারাকির উপর হামলা করে কিন্তু ওসারাকি উপরে থাকা বেল্টটি নিয়ে পা দিয়ে কি করে ডাম্পের উপর শুট করে দেয় এবং কিক এতটা জোরালো ছিল যে ডাম্প পুরো 3 তলার ফ্লোর থেকে একেবারে নিচে এসে পড়েছে। ডাম্প অনেক পরিমাণে মার খাওয়ার জন্য তার অনেক রাগ উঠে যায় এবং সে নিজেকে ঠান্ডা করার জন্য সাইডে থাকা একটি পানির ট্রাঙ্ক থেকে নিজের মাথায় পানি ঢালতে শুরু করে এবং তাকে এরকম কাজ করতে দেখে সাইডে থাকা দুজন লোক মনে করে সে হয়তো প্রার্থনা করতে জানে না, এই নিয়ে তাকে সমালোচনা করতে শুরু করে। এবার ডাম্প বলে তুমি আমাকে মন্দিরের ঘন্টা দিয়ে মারছো না, তোমাকে তো তোমার উপরওয়ালাই শাস্তি দেবে। এবার ওসারাকি ডাম্পের এই কথা শুনে বলে আমার প্রভু কখনোই আমাকে এই ব্যাপার নিয়ে শাস্তি দেবে না। এটি বলে ওসারাকি তার হাতে থাকা বক্সটি ঝাঁকায় এবং সেখান থেকে একটি কাঠি বেরোয় যে পরে লেখা ছিল ভাগ্য পাল্টাবে। আর এইটার ফায়দা নিয়ে ডাম্প ওসারাকির উপর হামলা করে। সে তার শরীর থেকে 6টা কাঁটা বের করে দেয় ওসারাকির উপরে। ওসারাকি সবগুলো কাঁটা থেকে বেঁচে গেলেও একটি কাঁটা তার হাতের এফোর ওপর হয়েছে কিন্তু তারপরও ওসারাকির কোনো ফিলিংস নেই। দেখছো ভাই মানে মেয়েটা কি আর বলবো পুরো অ্যারেঞ্জ আগার ফিল দিতেছে। এরপর ওসারাকি বলে আমার এটা প্রথম থেকে অদ্ভুত লাগে কারণ আমি যদি প্রথম থেকে প্রভু হইতাম তাহলে আমি তোর মতো লোকজন বানাইতামই না। এরপর আমরা দেখি ওসারাকি যে হাত দিয়ে কাটা এফোর ওপর হয়ে গেছিল ওসারাকি সেই হাত থেকে আগে এগোতে এগোতে ডাম্পের হাতের সাথে মিলিয়ে নেয়। এরপর ওসারাকি বলে এই পৃথিবীর সকল দায়িত্ব আমি আর তুমি নেবো কারণ আমার মনে হয় না যে খুনির কোনোদিন দোয়ার প্রয়োজন আছে। এটি বলে ওসারাকি ডাম্পকে একটু কি করতে যাবে এবং এর সাথে সাথে আমাদের ডাম্পের একটি ব্যাক স্টোরি দেখানো হয় যেখানে ডাম্প বলতেছে আমার ভালোবাসা সর্বদা একতরফা ছিল। এরপর আমরা দেখতে পাই ডাম্পকে যে যে জড়িয়ে ধরেছে বা যে যে ডাম্পকে প্রপোজ করছে বা বলছে আমি তোমাকে ভালোবাসি একটা সময় গিয়ে ডাম্প তাদের সবাইকে মেরে ফেলছে। ডাম্প বলে আমাকে ভালোবাসার জন্য এমন একটা মন লাগবে যে মানুষ হয়তো আমার জন্য ভয় সৃষ্টি হয়ে থাকবে কিন্তু তারপর আমি তো খালি কি জন্য। এটি বলে
বলার সাথে সাথে ডাম পিছনে ছুটে গিয়ে একটি দেয়ালের সাথে লাগে। এবার হঠাৎ ডাম ওসারির উপর আবার হামলা করা শুরু করে, কিন্তু ওসারাগি সেটাকে ডজ করতে থাকে এবং তাকে মারতে থাকে। এই করতে করতে ওসারাগি দেখতে পায় তার সুটকেস থেকে। এরপর ডাম বলে, এটা সর্বদা আমার সাথে কি জন্য হয়? আমি তো সর্বদা শুধু ভালোবেসেছি সবাইকে, তারপরও শুধুমাত্র আমার সাথে কি জন্য? এর রিপ্লাই ওসারাগি বলে, সর্বদাই ভালোবেসেছো? এবার ডাম বলে, আমি তো শুধু ভালোবাসা চেয়েছি সবার কাছ থেকে। এরপর ওসারাগি বলে, তুমি তো জানোই না যে আমরা অপরাধী, কিন্তু তোমার মতো অপরাধীদের জন্য আমার জীবনে এক লক্ষ্য আছে। এটা বলার সাথে সাথে আমরা ওসারাগি সেই ডেভিল প্লাস কুইন মোটা দেখতে পাই, যেটিকে আমরা এপিসোড 8 দেখে পেরেছিলাম। তোমাকে ধন্যবাদ, তুমি অনেক সুন্দর দেখতে। এটি বলে ওসারাগি তার চেনসরটি চালু করে এবং ডামকে করে মাঝখান থেকে কেটে ফেলে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা হিসুকাকে দেখতে পাই, যেখানে সাকামোতোকে বলতেছে, আমি ওই কয়েদিগুলোকে খুঁজতে অনেক বেশি আয়াম প্রাপ্ত হইতেছে, তারপরও আমি আমার বন্ধুকে তো বিনা কারণে মরতে দেখো না। ওকে কারো কোনো খোঁজ পাইলে আমি তোমাকে ইনফর্ম করবো। এটা বললে সে ওই 5 জন কয়েদির পিকচার দেখে এবং বলে, আমি তাদেরকে ছাড়বো না। হিসুকেরা ছিল একটি টাওয়ারের উপরে, তো হিসুকে নিচের দিকে দেখে বলে, তুমি দুনিয়াটাকে এভাবে দেখো পিসুকে, তুমি তো সর্বদা একটি ভালো সুন্দর একটি জায়গার উপরে উঠতে থাকো পিসুকে। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা রেনডিয়ারকে দেখতে পাই, যেখানে একটি মেহেলের মধ্যে যাইতেছে এবং বলতেছে ওই 5 জন কয়েদির মধ্যে 2 জন ব্যক্তি আগেই মারা গেছে, যদিও সবকিছু প্ল্যানের মতো চলতেছে। দা অর্ডার তার আস্থান থেকে বেরিয়ে পড়ছে। এর পরের স্টেজে যাওয়ার জন্য আমরা দা অর্ডারকে ব্যবহার করবো। এখানে আমরা এদের কথাবার্তা শুনে বুঝতে পারি যে অনেক বড় কিছু একটা প্ল্যান করতেছে। এরপর রেন্ডার টিমার মধ্যে ঢুকতে যাবে, এমন সময় সে খেয়াল করে যে ঘরের মধ্যে অ্যাপার্টমেন্ট তো রয়েছে। সে অ্যাপার্টমেন্টের উপরে হামলা করে, কিন্তু অ্যাপার্টমেন্ট তাকে তার সুতার সাথে পেঁচিয়ে নেয় এবং বলে, তোমরা কি প্ল্যান করতেছো আমাদের নিয়ে? এরপর রেঞ্জার বলে, কে আসলে তুমি? তুমি তো অ্যাপার্টমেন্ট না, আর তুমি সব কি আজে বাজে কথা বলতেছো, আমরা কিছুই প্ল্যান করতেছি না। এরপর অ্যাপার্টমেন্ট বলে, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না, কিন্তু আমি মরতে চাই। তুমি আমার কথাটা বুঝতেছো না কি জন্য? যতক্ষণ মানুষ পৃথিবীকে তার আসল চেহারা দেখাবে না, ওরা একে অপরকে চিনতে পারবে না। তাহলে আমি তোমাদের উপর কৃতজ্ঞ যে তুমি আমাকে জেল থেকে বের করেছো, কিন্তু মাফ করো, আমি তোমাদের উপর কাজে আসতে পারবো না। আমি আমার জীবন আমার মন মোতাবেক চালাতে চাই। এটা বলে অ্যাপার্ট রেন্ডিয়াকে কয়েক টুকরোতে বিভক্ত করে দেয় এবং আমাদের যাইতে বলে, আমি আরো বেশি আরো বেশি আরো অনেক বেশি মানুষকে বুঝতে চাই। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা মিনি ভিলেজকে দেখতে পাই, যেখানে সাকামোতোর শপে এসেছে। সাকামোতোর শপে শুধু সাকামোতোর ওয়াইফই ছিল, সে সাকামোতোর সাথে কথা বলতেছিল। এমন সময় মিনি ভিলেজ ভিতরে আসে, মিনি ভিলেজকে দেখে সাকামোতোর ওয়াইফ বলে, কি লাগবে আপনাকে বলেন। আর এর সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো আমরা নেক্সট এপিসোডে যাই। এরপরের সিনে আমরা সাকামোতো দেখতে পাই, সাকামোতো এখানে শিনকে একটি কাইরোপ্র্যাক্টরের কাছে আছে, যার নাম গ্র্যানিমিয়া। আমরা দেখি গ্র্যানিমিয়া এবং সাকামোতোর টিম শিনকে উল্টোভাবে শুয়ে দিয়েছে এবং তার পিঠে অনেকগুলা সুচ ঢুকিয়ে রেখেছে। সাকামোতো এখানে বলে, গ্র্যানিমিয়া একজন অসাধারণ কাইরোপ্র্যাক্টর। আন্ডারওয়ার্ল্ডে ইনি অনেক পরিচিত একজন মানুষ। সবাই বলে তার হাতে জাদু আছে, সে যে কোনো প্রকারের রোগেই তার হাতের জাদুর মাধ্যমে ঠিক করে দিতে পারে। গ্র্যানিমিয়া কিলার ওয়ার্ল্ডের মতো অনেক বেশি পরিচিত। এবার শিন বলে, তাহলে আমাকে এই অবস্থায় কতক্ষণ থাকতে হবে? গ্র্যানিমিয়া বলে, আমার বয়স 85-এর কাছাকাছি, আমার মতে তোমার কমসে কম আজকের দিন এভাবে থাকাই লাগবে। এবার আমরা শিনের পাওয়ারের সম্পর্কে জানতে পারি। শিনের পাওয়ারটি হচ্ছে কিছুটা এমন যে সে তার শ্বাস বন্ধ করে রেখে অনেক তাড়াতাড়ি দৌড়াইতে পারবে, মানে মুভমেন্ট করতে পারবে। গ্র্যানিমিয়া বলে, তোমার শক্তিটা ভালোই, কিন্তু আমার মতে তুমি এই শক্তিটা দিনের মধ্যে শুধু 5 মিনিটে ব্যবহার করতে পারবে, কিন্তু এর বেশি যদি ইউজ করতে চাও তাহলে তোমার প্রাণে ঝুঁকি আসতে পারে, মানে তুমি মারা যেতে পারো। এরপর লু এসে বলে, আপনি কি আমাকে একটু দেখে যেতে পারবেন? আমার কেমন যেন একটু অদ্ভুত লাগতেছে। গ্র্যানিমিয়া লু এর হাতে হাত বুলিয়ে বলে, বুঝতে পারছি, তোমার শরীরে অনেক বিষ ভরে গিয়েছে। এটি বলে গ্র্যানিমিয়া একটি স্যুপ দেয় সে লুকে খাইতে। লু খেয়ে বলে, বাহ, অসাধারণ, চমৎকার স্বাদ। তারপর গ্র্যানিমিয়া বলে, তারও আসলে আমি তোমাকে একটু চেক করে দিই। বইলে সাকামোতোকে উল্টোভাবে শুয়ে তার পিঠের বিভিন্ন জায়গায় আঙ্গুল দিয়ে প্রেসার দিতে থাকে। এমন সময় বলে, তারও তুমি অনেক বড় কিছু করতে যাচ্ছ না? সাকামোতো বলে, কেন? সে পিঠের একটা জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলে, এগুলো রাগের অনুভূতি। এরপর গ্র্যানিমিয়া বলে, আমি জানি ওই বাচ্চাগুলো মার খেয়েছে বলে তুমি অনেক রেগে আছো, কিন্তু তুমি একা কিছুই করতে পারবে না। তুমি একটু ধৈর্য ধরো, কারণ বর্তমান তোমার আগের তুলনায় 30% শুধুমাত্র। এই 5 সালের মধ্যে তোমার আর নাগুমোর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এবার সাকামোতো মনে করে নাগুমো যে বলছিল যে সে এস র্যাঙ্কের কথা। এবার সাকামোতো সেখান থেকে উঠে চলে যেতে থাকে। এমন সময় গ্রাইমা বলে, একটু দাঁড়াও, বলে সে সাকামোতোর উপরে তার কনুই দিয়ে একটি আঘাত করে এবং বলে, আমি তোমার পিঠে প্রেসার পয়েন্টের উপর আঘাত করছি যাতে এটা ঠিক থাকে। এরপর সাকামোতো গ্র্যানিমিয়াকে শুকরিয়া আদায় সিনার লুক ওখানে রেখে ওখানে চলে যেতে থাকে। এরপর আমাদের আগের সেই সিনটাকে দেখানো হয়, যেখানে মিনিমেলা এস্ট সাকামোতোর ওয়াইফের কাছে এসেছিল। সে সাকামোতোর ওয়াইফের চেষ্টা করে, তবে আমাকে বলো সাকামোতো তারও কোথায় রয়েছে। সাকামোতো ওয়াইফ তাকে বলে সে একটি কাইরোপ্র্যাক্টরের কাছে গেছে। এবার মিনিমেলাইজ বলে, ওকে লুকানোর চেষ্টা করো না, আমার মিথ্যা পছন্দ না, এই জন্য বইলা দাও সে কোথায় আছে। এরপর সাকামোতোর বউ বলে, আমারও তো মিথ্যা পছন্দ না। এরপর মিনিমেলাইজ খেপে যায় এবং সাকামোতোর যে ক্যাশ ছিল ওটাকে 2 হাতের মধ্যে নিয়ে একটি গোল বলের মধ্যে চুপসে ফেলে দেয়। সাকামোতোর বউ বলে, তুমি যেটা করছো কিন্তু এটার মধ্যে যে টাকা ছিল সেটার কি হবে? এরপর মিনিমেলাইজ সাকামোতোর ওয়াইফের গলা চেপে ধরে আর বলে, আমাকে তাড়াতাড়ি বলো সাকামোতো আর কোথায় রয়েছে, ওকে লুকানোর চেষ্টা করো না, তুমি যদি লুকানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে একটি গুলিতে তৈরি করে দেবো। এমন সময় সাকামোতোর ওয়াইফ মিনিমেলাইজের চুল টেনে ধরে এবং তার হাত থেকে বেঁকিয়ে ধরে। এরপর আমরা দেখতে পারি সাকামোতোর ওয়াইফের ভিসি ছিল ওখানে নাগুমো। নাগুমো বলে, দেখো তোমার কি অবস্থা হয়ে গেছে। এরপর নাগুমো মিনিমেলাইজের গলায় চাকু ধরে বলে, কেবলটা আমি শুধুমাত্র আমার পার্ট টাইম জব করতেছি। এবার আমরা জানতে পারি সাকামোতো নাগুমোকে ভাড়া করছিল, কারণ সে চিন্তা করতেছিল যে কোনো প্রকার আসামি এসে তাদের কোনো ক্ষতি না করে ফেলায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা হিসুকেকে দেখতে পাই, যে কিনা ট্রান্সপারেন্ট গ্লাসের উপর দাঁড়িয়ে থেকে ভয় পাইতেছিল।
এমন সময় সে বলে, আমার দাদি এক সময় একটা কথা বলতো যে, "কোন জিনিস যদি তুমি খোঁজার পর না পাও, বুঝে নাও যে ওটা তোমার চোখের সামনেই আছে।" এরপর সে নিচের দিকে তাকায় এবং সে দেখতে পায় নিচে অ্যাপার্টমেন্ট যাচ্ছে। সে বলতেছে, "আমার আরো অতিরিক্ত পরিমাণে খুন করতে হবে। আমি আরো অনেক কিছু জানতে চাই মানুষের সম্পর্কে।" এরপর সে একটু লোকের কাছে জিজ্ঞাসা করে, "এই শোনো, তুমি কি ভাবতেছো এখন?" লোকটি বলে, "কি?" অ্যাপার্টমেন্ট বলে, "আমি বলতেছি তুমি এখন কি ভাবতেছো?" এরপর হেসুকে তার রাইফেলটা নিয়ে অ্যাপার্টমেন্টের উপর গুলি শুট করে। আর হেসুকের যে কি মারাত্মক নিশানা সেটা তো আমরা সবাই জানি। সে এমনভাবে একটি ফায়ার করে যে গুলিগুলো এমনভাবে ট্রান্সপারেন্ট হয়ে অ্যাপার্টমেন্টের গায়ে এসে লাগে। কিন্তু অ্যাপার্টমেন্টের হাতে থাকা সেই সুতার কারণে বুলেটটি ওখানে দাঁড়িয়ে যায়। হেসুকে বলে, "ও আটকায় ফেলছে একদম সাকামোতোর মতো।" এবার সে কাছের দিকে তাকিয়ে বলে, "এই কাজটা আসলে কত টাকা হবে?" এরপর অ্যাপার্টমেন্ট সুতার মাধ্যমে উপরে চলে আসে। অ্যাপার্টমেন্ট এবার হেসুকের উপরে হামলা করা চালু করে দেয়। হেসুকে এবার কোনা করে একটি গুলি শুট করে এবং অ্যাপার্টমেন্ট তখনই তার গানটিকে টুকরো করে ফেলে। ১ম এপিসোডে যেমন দেখছিলাম আমরা। এরপর অ্যাপার্টমেন্ট বলে, "আমি সুতো অনেক বেশি পছন্দ করি। কারণ এটা সকল প্রকার আপন সংযোগ বোঝায়।" ঠিক বলছি না? ওয়েলা এসে হেসুকের উপরে অ্যাটাক করে এবং তাকে সুতার মধ্যে পেঁচিয়ে নেয়। অ্যাপার্টমেন্ট বলে, "একটু অদ্ভুত। আমার মতে তুমি ওদের সবার থেকেই আলাদা। তুমি অনেক সৎ একজন মানুষ।" এবার হেসুকে বলে, "এবার তোমার খেলা শেষ। কারণ এবার ময়দানে সে নামতে যেতেছে।" এবং আমরা সাকামোতোকে দেখি লিভাকে নামতে। সাকামোতো আসার সাথে সাথেই অ্যাপার্টমেন্টকে ঘুষি মেরে পিছনে ফেলে দেয়। সাকামোতো এসে বলে, "আমাকে মাফ কইরো। আমার আসতে দেরি হয়ে গেছে।" এরপর আমরা দেখতে পাই হেসুকে যে বুলেটটি ফায়ার করছিল ওটা আসলে নিচে যা সাকামোতোর উপর ফায়ার করছিল। যাতে সে বুঝতে পারে যে হেসুকে বিপদের মধ্যে রয়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। এরপর আমরা অ্যাপার্টমেন্টকে দেখতে পাই। যেখানে উঠে দাঁড়িয়ে বলতেছে, "আমার মনে নাই শেষ আমি এরকম ঘুষি কবে খেয়েছি। ফাইনালি আমি এমন একজনকে পেয়ে গিয়েছি যে কিনা আমাকে সঠিকভাবে বুঝতে পারবে।" এবার আমাদের শপের সিনটা দেখানো হয় যেখানে নাগুমো আর মিনিমাইজ ফাইট হইতেছে। মিনিমাইজ বলতেছে, "৪৩২ টা খুন করার পরেও আমার খিদে শান্ত হয় নাই। তো তুমি কি আমার খিদে শান্ত করতে আমাকে সাহায্য করবে বাচ্চা?" নাগুমো তাকে একটু জ্বালিয়ে বলে, "তুমি যাদেরকে মারো তুমি তাদের হিসাবও রাখো? তুমি তো অনেক কষ্ট করো লাইফে।" এরপর মিনিমাইজ নাগুমোর উপরে হামলা করে। কিন্তু নাগুমো ১ সেকেন্ডের মধ্যে তার উপরে শেলফের উপরে চলে যায় এবং বলে, "এত বেশি তোড়ফড় করো না। পরে সাকামোতো আমাকেই বকবে।" এরপর মিনিমাইজ দেখে তার পকেটে তার ফোনটা নাই। কারণ নাগুমো যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে মিনিমাইজ এর ফোন নিয়ে নিছে। কিন্তু মিনিমাইজ বুঝতেও পারেনি। এরপর নাগুমো তার ফোনের কনট্যাক্ট নাম্বার চেক করে এবং বলে, "তোমার কাছে স্ল্যাবের নাম্বার নাই? কোন সমস্যা নেই।" এরপর বলে, "আমি তোমার ফোনের সার্চ হিস্ট্রি চেক করব।" এটা বলার সাথে সাথেই মিনিমাইজ একটি ডেস্ক তুলে নাগুমোর উপর ছুঁড়ে মারে। এরপর নাগুমো নিচে আসে। কিন্তু মিনিমাইজ ডেস্ক থেকে কিছু পরিমাণ অংশ নিয়ে গোল মতো বলে তৈরি করে নাগুমোর উপর ছুঁড়ে মারতে থাকে। নাভি সেগুলোকে ডস করতে থাকে। নাগুমো এই ফাইটের দৌড় কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আর মিনিমাইজকে খুঁজে না পেয়ে অনেক সবকিছু ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুর করতে সে একটি ফ্রিজের মধ্যে থেকে বিভিন্ন প্রকার খাবার ফেলতে শুরু করে দেয় নিচে। এমন সময় আমরা দেখি ফ্রিজের অপর সাইডে যে আয়না রয়েছে ওই আয়না থেকে মিনিমাইজেরই প্রতিচ্ছবি মিনিমাইজের গলা চেপে ধরে। এরপর আমরা দেখব এটা আসলে নাগুমো। আমরা ভুলে গেছিলাম হয়তো যে নাগুমোর কাছেও চেহারা পরিবর্তন করার পাওয়ার আছে। এরপর নাগুমো তার গলা ধরে উপরে উঁচু করে ধরে রেখে দেয় এবং তার পকেটের জিনিসপত্র চেক করতে শুরু করে। এবং তার পকেট থেকে কোনো কাজের জিনিস না পাওয়াতে সে অনেক রেগে গিয়ে বলে কি, "যাও তোমাকে ছেড়ে দিলাম।" বলে সে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর নাগুমো তার ব্যাগের থেকে একটি বড় মানের লাঠি বের করে। যে লাঠিটাকে পুরোপুরি খোলার পরে আমরা দেখতে পাই ওই একটা লাঠির মধ্যে ৬ প্রকারের অস্ত্র রয়েছে। নাগুমো বলে, "তুমি বলো তুমি কোনভাবে মরতে চাও?" মিনিমাইজ বলে, "তুমি আমাকে অনেক হালকাভাবে নিচ্ছ। তুমি মনে হয় ভুলে গেছো যে আমি সবকিছুকে একটা বলে তৈরি করে দিই।" নাগুমো বলে, "তুমি হয়তো বলে তৈরি করে দাও কিন্তু একটা নাম্বার তো নাও যেটাতে তুমি মরবা। ঠিক আছে বাদ দাও। নাম্বার আমরা এই ডাইস এর মাধ্যমে শেয়ার করব।" এরপর নাগুমো এমন সময় মিনিমাইজকে মুখের মধ্যে দিয়ে দেয় মিনিমাইজ বুঝতে পারে না। সে মুখে থেকে ডাইসটা বের করে ৩ নাম্বার। আর নাগুমো ইনস্ট্যান্টলি মিনিমাইজের ঘাড়ের উপরে উঠে যায় এবং সেটাকে দিয়ে ঘাড় থেকে গলাটা আলাদা করে দেয়। আর বলে, "তুমি রাগ করো না। তুমি এটাকে চুজ করছিলা।" এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা সাকামোতো আর অ্যাপার্টের ফাইট দেখি। এখানে অ্যাপার্ট সাকামোতোর উপরে সুতাতে আঘাত করতে থাকে এবং সাকামোতো সেটাকে একটি বিলবোর্ডের মাধ্যমে ধরে রাখতে যায়। এমন সময় সাকামোতো ধাক্কা খেয়ে পিছনে গিয়ে পড়ে যায়। অ্যাপার্ট বলে, "এটা অনেক অদ্ভুত কথা যে তুমি এতটা মোটা হওয়ার পরও এতটা চঞ্চল।" এরপর সাকামোতো বুঝতে পারে যে সে পাতলা হইতে পারতেছে না। যেমন আগে সে ২ সেকেন্ডের মধ্যে পাতলা হয়ে চলে আসে ওটা এখন সে করতে পারতেছে না। এরপর তার মনে পড়ে জ্ঞানী মেয়ে যে তার বুকে পায়ে মারছিল। হয়তো সেই কারণে সে এখন পাতলা হইতে পারতেছে না। এরপর অ্যাপার্ট শুধু যে সাকামোতোর পাকে জড়িয়ে ধরে আর বলে, "এটা কেমনে সম্ভব? তুমি কাটছো না কেন? তুমি তো অনেক শক্তিশালী।" এরপর অ্যাপার্টমেন্ট সাকামোতোকে টান দেয়। সাকামোতো যখন ঘুষে যাচ্ছিল তখন সে তার হাতে একটা আইফেল টাওয়ারের স্ট্যাচু পায় যেটা সে তার উপর ছুঁড়ে মেরে দেয়। এবং আমরা দেখতে পাই সাকামোতোর এটা এতটা ভয়ংকর ছিল যে অ্যাপার্টের সুতা থেকে পর্যন্ত আগুনের ধোঁয়া বেরোনো শুরু করেছিল। এরপর অ্যাপার্টমেন্ট বলল, "তোমরা কতটা খারাপ। আমি এগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম। তোমরা এগুলো নষ্ট করে দিলা।" আর শেষে আইফেল টাওয়ার গুলোকে আবার ঠিকমতো রাখতে শুরু করে। সাকামোতো বলে, "আমার কাছে এটুকু সময় আছে নিজেকে পাতলা করার।" এবং সে বিভিন্ন প্রকার এক্সারসাইজ শুরু করে দেয়। অনেকগুলো এক্সারসাইজ করার পরেও সে খেয়াল করে যে সে পাতলা হইতে পারতেছে না। এমন সময় অ্যাপার্ট তারপর আবার হামলা করে দেয়। অ্যাপার্ট তাকে তার সুতোর মধ্যে পেঁচিয়ে নেয়। কিন্তু সে তাকে কাটতে পারতেছিল না। সাকামোতো এরপর সেখান থেকে লাফ মেরে বাইরে চলে আসে এবং বলে, "এর সুতোগুলো অনেক বেশি ধারালো। কিন্তু আমার কাছে কোনো অস্ত্র নাই এর সাথে ফাইট করার জন্য।" এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা শিন আর গ্যানিমিয়াকে বলতে শুনি। গ্যানিমিয়া বলতেছে, সাকামোতোর পাওয়ার এখনকার দিনে তার আগের পাওয়ার ৩৩%। গ্যানিমিয়া বলে, "আমার মতে যারা একটু বেশি মোটা হয় তাদের চাল একটু আলাদা হবে।" আবার বলে, "শোন মোটা, আমার মতে তুই আমাকে একটু বেশি অবহেলা করতেছিস। তোর সাথে আমার কোনোদিনই বনবে না। তোর মতো লোক অন্য কাউকে কোনোদিন কোনো পাত্তাই দেয় না।" এরপর সাকামোতো খেয়াল করে যে অ্যাপার্টের সুতোর কারণে তার জুতা মাঝখান থেকে কেটে গেছে। এরপর আমরা শুনি গ্যানিমিয়া বলতেছে, "যে সকল প্রকার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে সেই হচ্ছে আসল শক্তিশালী।" কিন্তু সাকামোতো এই কথাটা বুঝে না। এইজন্য কিছু না বুঝে শুনে আগে থেকে শুধু পাতলা হওয়ার কথা মনে করে। এরপর অ্যাপার্ট আবার তাকে তার সুতোর মধ্যে জড়িয়ে নিতে শুরু করে। এমন সময় গ্যানিমিয়া আবার বলে, "আমি সাকামোতোর পেটের প্রেসার পয়েন্টের উপর চাপ দিছি। যার কারণে হয়তো এখন সে বুঝতে পারতেছে যে তার শরীরের
ওজন কতটা বেড়ে গেছে। এরপর সাকামোতোকে যে অ্যাপার্টমেন্ট সুতামুতে পেঁচাতে গেছিল সে ওখান থেকে বেরিয়ে আসে এবং অ্যাপার্টের পিছনে চলে আসে, কিন্তু অ্যাপার্টমেন্ট কিছু দেখতে পায় না। অ্যাপার্টমেন্টকে ঘুষি মারে এবং সে পিছনে গিয়ে পড়ে যায়। আর এখানে গাইনাম আবার বলে যদি সাকামোতো নিজেকে আবার মানিয়ে নিতে পারে তার ওজনের সাথে, তাহলে সে নিজের ওজন না কমিয়েও শত্রুকে অনেক সুন্দরভাবে ডমিনেট করতে পারবে। এরপর আমরা দেখি সাকামোতো যে অ্যাপার্টকে ঘুষি মেরে একটি জায়গায় ফেলে দিয়েছে ওইটা ছিল আসলে একটি লিফট। এরপর সাকামোতো সে লিফটের মধ্যে আসে এবং লিফটটাকে নিচের ফ্লোরে যাওয়ার কমান্ড দেয়, কিন্তু সাকামোতোকে দরজা খোলায় অ্যাপার্টকে ঘুষি মেরে সে লিফটে ফেলে দেয় এবং নিজেদের সাথে আস্তে আস্তে তাকে ঘুষি মারতে শুরু করে। এরপর তারা টাওয়ারের একটি রডের উপর এসে পড়ে এবং সাকামোতো বলে সত্যি এখন হালকা অনেক বেশি ভালো লাগছে। এরপর অ্যাপার্ট বলে অসাধারণ, তুমি এমন একজন ব্যক্তি যার সাথে আমার ফাইট এতক্ষণ পর্যন্ত চলতেছে, এবার তো আরো বেশি মজা লাগবে। এই শুনো, তুমি কি আমার লং লাইফের স্টোরি শুনতে চাও? এরপর সাকামোতো সাইড থেকে একটি রড ভেঙে নিয়ে বলে আমাকে মাফ করো, কিন্তু আমার লম্বা লং স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই। আমরা দেখতে পাই অ্যাপার্ট ভার্সেস সাকামোতো, আর এর সাথে সাথে শেষ হয়ে যায় সাকামোতো ডেইজ এর 13 এবং 14 এপিসোড। এক্সপ্লেইন ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে থাকার জন্য বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আরিগাতো গোজাইমাসু। ハルミ、お前が言った通り、俺は自由の奴隷だ。